রেশিও প্রপোর্শনের সেকেন্ড ক্লাসটা রেকর্ডিং দিয়ে দিয়েছেন? রেশিও এবং প্রপারশন সম্ভবত দিয়ে দিয়েছি, একটু চেক করবেন, লিঙ্ক লিঙ্ক চেক করবেন। আচ্ছা, এর আগের দিন কত দূর পর্যন্ত হয়েছিল কারোর মনে রয়েছে? 14 নম্বর স্যার। 14 নাম্বার? হ্যাঁ স্যার। 14টা হয়েছিল? হ্যাঁ স্যার, 14টা হয়ে গেছিল। আচ্ছা, 14 হয়েছিল। চলুন তাহলে আমরা এর পরবর্তী থেকে স্টার্ট করছি। 15 থেকে আমরা স্টার্ট করছি। সমানুপাতের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্ক কয়েকটা করে গেলেই আপনাদের এসএসসি যে কোনো এক্সাম ক্লিয়ার হয়ে যাবে আর কি। কেমন? মানে সমস্ত টাইপগুলো এখানে দেওয়া হয়েছে সমানুপাতের। কেমন? তো চলুন, আমরা এর আগে 14খানা অঙ্ক করেছিলাম, আমরা 15 থেকে স্টার্ট করছি। 15 নাম্বার অঙ্কে কি বলেছে দেখুন, যে 15 নাম্বার অঙ্কে বলেছে যে এ এবং বি এর সমানুপাতিক হলো কি সি। আচ্ছা, মধ্য সমানুপাতিক। তাহলে এ এবং বি এর মধ্য সমানুপাতিক হলো সি। তাহলে এ স্কোয়ার সি আর বি স্কোয়ার সি এর মধ্য সমানুপাত কত হবে? দেখুন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। সিজিএল, এসএসসি সিজিএল 6/12/2022 আসা প্রশ্ন, মানে লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন এটা। প্রশ্নে কি বলেছে যে এ এবং বি এর মধ্য সমানুপাতিক হলো সি। তাহলে এ স্কোয়ার সি এবং বি স্কোয়ার সি এর মধ্য সমানুপাত কত হবে? আমি আমি এখানে একটু প্রিভিয়াস ক্লাসগুলোকে একটু রিভিশন করিয়ে দিচ্ছি, যে আমি কি বলেছিলাম, যে যখন দুটো সংখ্যা দেওয়া থাকবে, যখন যখন দুটি সংখ্যা দেওয়া থাকবে, যখন দুটি সংখ্যা দেওয়া থাকবে তখন আপনাকে প্রথম সমানুপাতি জিজ্ঞাসা করবে, না হয় মধ্য সমানুপাতি জিজ্ঞাসা করবে, আর না হলে তৃতীয় সমানুপাতি জিজ্ঞাসা করবে। এই তিনটে সমানুপাতি আপনাকে জিজ্ঞাসা করবে। তখন এদের স্ট্রাকচারটা কেমন হয়, যে এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি, এটা হচ্ছে এদের স্ট্রাকচার, তাই না? এই যে প্রথম যেটা, এটাকে আমরা বলছি প্রথম সমানুপাতি, এটাকে আমরা বলছি প্রথম সমানুপাতি। এই যে বি, এটাকে আমরা বলছি মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি, এটাকে আমরা বলছি মধ্য সমানুপাতি। আর এই যে সি যেটা, এটাকে আমরা বলছি তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, তাই না? তাহলে এখানে দেখুন ঘটনাটা কি ঘটেছে, যে এ এবং বি এর মধ্য সমানুপাতিক হলো সি, মানে এটাকে বলেই দিয়েছে, তাই না? এ এবং বি এর মধ্য সমানুপাতিক কত? মধ্য সমানুপাতি হচ্ছে 3। তাহলে মধ্য সমানুপাতি মানে কি? সি। তাহলে সি সমান সমান রুট ওভার এ বি, এটা তো বলেই দিয়েছে, তাই না? কারণ আমরা কি করেছিলাম, মধ্য সমানুপাতি বের করার জন্য এ বাই বি সমান বি বাই সি, এটাই তো। তাহলে ঘটনাটা কি হচ্ছে, বি স্কোয়ার সমান ইএসি। তাহলে বি সমান সমান এ এবং সি এর মাথায় রুট, এটাই তো ছিল, এর আগের দিন আমরা পড়েছিলাম, তাই না? মধ্য সমানুপাতি বের করার ডিরেক্ট সূত্র কি, যে রুটের মধ্যে লিখে দাও, রুটের মধ্যে করে দাও, দিয়ে তারপর ক্যালকুলেশন করো, ও হয়ে যাবে আপনি আপনি, এটাই তো ছিল। তাহলে এখানে বলেই দিয়েছে, কি বলেছে, যে এ এবং বি এর মধ্য সমানুপাতি হলো সি। তাহলে এখানে সেটাই লিখেছি আমি, যে এ এবং বি এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি হচ্ছে সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, রুটটাকে এদিকে নিয়ে আসলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে সি স্কোয়ার সমান এ বি, এটা আমরা বলতে পারি, তাই না? একই জিনিস, সি স্কোয়ার সমান এ বি, আমরা এটা বলতে পারি। এবার আসুন, তাহলে বলেছে এ স্কোয়ার সি আর বি স্কোয়ার সি এর মধ্য সমানুপাতি কত হবে? তাহলে মধ্য সমানুপাতি বের করার আমি ট্রিক বলেছি, যে আমি মধ্য সমানুপাতি বের করব, মধ্য সমানুপাতি বের করব আমি। যারা আগের দিন ক্লাসে উপস্থিত ছিলেন তাদের ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো কোনো ব্যাপারই মনে হবে না, তাই না? মধ্য সমানুপাতি বের করব, তাহলে কি করব, যা আছে সব ধরে নিয়ে রুটের মধ্যে দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে কি আছে এখানে, এ স্কোয়ার সি, আর এখানে আছে বি স্কোয়ার সি, এটাই তো আছে, এ স্কোয়ার সি আর রয়েছে বি স্কোয়ার সি। এবার এখানে দেখুন কি কি রয়েছে, এখানে দেখুন দুটো এ রয়েছে, দুটো সি রয়েছে, আর দুটো বি রয়েছে। এরা যখন রুটের বাইরে যখন বেরিয়ে আসবে, এরা তো রুটের মধ্যে রয়েছে, তাই না?
রুটের বাইরে যখন বেরিয়ে আসবে তখন এদের মধ্য সমানুপাতিটা কত হবে, এ বি সি, এটা হয়ে যাবে তখন তাদের মধ্য সমানুপাতি, তাই না? এবার এই যে এ বি মানে বলাই আছে, এ বি মানে কি সি স্কোয়ার, তাহলে এখান থেকে এ বি মানে ধরে নিতে পারেন যে সি স্কোয়ার ইন্টু সি মানে কি হচ্ছে সি কিউব। তাহলে এ স্কোয়ার সি এবং বি স্কোয়ার সি এর মধ্য সমানুপাত কত, মধ্য সমানুপাত হচ্ছে সি কিউব। তাহলে সি কিউব কোথায় আছে, সি কিউব কোথাও নেই, তাহলে অপশন ডি হচ্ছে এর সঠিক আনসার, সি কিউব। দেখুন কার বোঝা গেল না বলুন। এ এবং বি এর মধ্য সমানুপাতি বলে দিয়েছিল সি, তাহলে আমি সেটাকে এখানে লিখেছি যে এ এবং বি এর মধ্য সমানুপাতি হচ্ছে সি, সেটাকে এখানে আমি লিখেছি। তারপর এ স্কোয়ার সি এবং বি স্কোয়ার সি এর যে মধ্য সমানুপাতি এটা আমি বের করলাম, কেমন? এ স্কোয়ার সি এবং বি স্কোয়ার সি এর মধ্য সমানুপাতি আমি বের করলাম, কি বের হলো, যে এ বি সি এটা বের হলো। এবার এ বি সি এটা বের হয়েছে, এ বির মানটা কি ছিল, সি স্কোয়ার ছিল, এখানে তো বলাই ছিল এ বির মান সি স্কোয়ার ছিল, তাহলে এ বির জন্য আমি সি স্কোয়ার পেলাম, একটা সি ছিল, তার মানে কি সি স্কোয়ার ইন্টু সি সমান হচ্ছে সি কিউব, তাই না? তার আনসার হবে অবশ্যই সি কিউব। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। চলুন পরবর্তী প্রশ্ন। এখানে আরো একটা দিয়েছে, কি বলেছে, একটা বড় সড়ো ক্যালকুলেশন আপনাকে দিয়েছে, इसका मध्य समानुपाती ज्ञात कीजिए এটা বলছে আর কি, ঠিক আছে। ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি অ্যান্ড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর মধ্য সমানুপাত আপনাকে বের করতে বলেছে। তাহলে মধ্য সমানুপাতে কি করে বের করবেন, যা আছে ধরে নিয়ে এটাকে রুট করে দিন, তাই না? তাহলেই তো মধ্য সমানুপাতি পেয়ে যাবেন, সেটাই তো, এটা রুট করুন তাহলেই মধ্য সমানুপাতে আপনার কাছে চলে আসবে। তাহলে চলুন এর রুট করে দিন, দিয়ে আবার ক্যালকুলেশন করুন। এখানে যাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা মনে নেই আর কি, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। এবং এ কিউব প্লাস বি কিউবের এই যে ফর্মুলা, এটা আমি একটা ক্লাস করাবো আপনাদের বলেছি, অ্যালজেব্রার ক্লাস একটা লাগবে আর কি, এবং প্র্যাকটিসও করতে হবে অ্যালজেব্রা থেকে। এবার এখানে সূত্র না দিয়েও অঙ্ক করা যায় আর কি, হ্যাঁ, সূত্র না বসিয়েও অঙ্ক করা যায়। তবে দেখুন বেসিকভাবেই প্রথমে দেখুন, তাহলে এখানে ঘটনাটা কি ঘটেছে, যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এর রুট করলেই তো আমরা এর মধ্য সমানুপাতি পেয়ে যাব, তাই না? রুট করলে কি পাবো, এর মধ্য সমানুপাতি পাবো। কারণ কি মনে আছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি মনে আছে? দেখুন মনে না থাকলে যে এইখানে একটু সাহায্য নিতে পারেন আর কি, ঠিক আছে, মনে না থাকলে এই জায়গায় একটু সাহায্য নিতে পারেন। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ও এ স্কোয়ার মাইনাস এ বি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও করা যায়, যেভাবে একই জিনিস, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, কেমন? তাহলে এটা লিখে দিলাম বাই এ মাইনাস বি, এটাও লিখলাম। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এর আগের দিন আমি পড়িয়েছি, সেটা হচ্ছে কি এ মাইনাস বি এ প্লাস বি, তাই না? এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, আচ্ছা আমি একটু এদিকে লিখছি, জায়গা হবে না, ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কেটে যাবে, আর এখান থেকে এটা কেটে যাবে, তাই না? একইভাবে যদি দেখি, ঠিক আছে, এখানে এ মাইনাস বি কেটে যাবে আর এখানেও এ মাইনাস বি কেটে যাবে, তাহলে কে কে পড়ে থাকলো রুটের মধ্যে, রুটের মধ্যে পড়ে থাকছে এ প্লাস বি এর হোল স্কোয়ার পড়ে থাকছে, তাই না? এবার এটা যখন বাইরে বেরিয়ে আসবে তখন কি ঘটনাটা ঘটবে, শুধু এ প্লাস বি হবে, তাহলে আনসারটা কি হবে, অবশ্যই অপশন বি, এ প্লাস বি। এবার এটা হচ্ছে কি সূত্রর মাধ্যমে করবেন আর কি, ঠিক আছে। এবার সূত্র যদি মনে না থাকে তাহলে কি করবেন, তার জন্য ব্যবস্থা আছে আর কি। তার আগে বলুন এটা বোঝা গেল কিনা, সূত্র বসিয়ে, সূত্র বসাবেন তাতে সব কেটে ছেটে যা আছে সব পড়ে থেকে যাবে আর কি। সূত্র যেই বসিয়ে দেবেন দেখবেন সব কেটে ছেটে ওই ছোট্ট একটা অংশ পড়ে থাকবে, এগুলোই সাধারণত হয় আর কি বীজগণিতের অঙ্কে। এটুকু ক্লিয়ার? বলেছিল এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি কিউব, অর মানে কি এর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মধ্য সমানুপাতি বের করতে বলেছে। তাহলে এর মধ্য সমানুপাতি বের করা মানে কি, এর ধরে রুট করে দাও, তাহলে এর মধ্য সমানুপাতি আমি পেয়ে যাব, তাই তো? তাহলে সেটাই করলাম। এর মধ্য সমানুপাতি কত হলো, এ প্লাস বি হয়ে গেল মধ্য সমানুপাতি। এটা সূত্র বসিয়ে এটাকে আর একটা শর্ট ট্রিকভাবে করা যায়। যেমন মনে করুন, আমি এখানে একটু বলছি, মনে করুন এই যে বিগুলো নেই, ঠিক আছে, বিগুলোতে প্রত্যেকটাতে বিতে মনে করুন 0 আছে, ঠিক আছে, কিছু মনে করুন বিগুলো একটাও নেই, তাহলে কে কে আছে, বিগুলো নেই তাহলে কে আছে, তাহলে এখানে আছে দেখুন, এখানে এ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এই এ স্কোয়ার কেটে যাবে, এখানে এই যে স্কোয়ার আর এই স্কোয়ার কেটে গেল, আর এখানে দেখুন এ কিউব, তাই না, এ কিউব রয়েছে, এ কিউব রয়েছে। তো এবার এ কিউব থেকে যদি আপনি এ কে যদি ভাগ করেন তাহলে কি পড়ে থাকবে, এ স্কোয়ার। এ স্কোয়ার, তাই না, এটা পড়ে থাকবে, জাস্ট এ স্কোয়ার পড়ে থাকবে। এবার অপশানগুলোকে টেস্ট করুন আর কি, ঠিক আছে, অপশানগুলোকে সবগুলোকে বি বাদ দিয়ে দিয়ে আর কি, ঠিক আছে, রুটের মধ্যে স্কোয়ার পড়ে থাকবে, তাই না, রুটের মধ্যে কি পড়ে থাকবে, স্কোয়ার পড়ে থাকবে, তার মানে কি এ পড়ে থাকবে জাস্ট একটা। এবার সবগুলোকে বিগুলোকে মুছে দিন, দেখুন একমাত্র অপশান এই বিটাকেই পাবেন, তাই না? যেমন ইচ্ছা তেমনভাবে করতে পারেন আর কি, কোনো সমস্যা নেই। বলুন, ক্লিয়ার হয়েছে? আলিম স্যার বলুন, আলিম স্যার ক্লিয়ার? আচ্ছা, শর্মিষ্ঠা ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ বলছিলাম স্যার, ওটা কি সেকেন্ডে যেটা দিয়েছেন সেটা কি রুটের মধ্যে রাখতে হবে তো, মানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ মাইনাস বি, ওটা যেটা দিয়েছেন? বুঝলাম না ম্যাডাম, আরেকবার বলবেন। এই যে যেটাতে রুট দিয়েছেন না, ক্যালকুলেশন যেখানটা করেছেন, হুম, ওই হ্যাঁ, ওই এখানে ওইখানটা কি এটার মধ্যেও root রুট হবে? থাকবে, হ্যাঁ এটার মধ্যেও রুট হবে। তাহলে এ মাইনাস বি আর ওইটা ওপরেটা কাটলো কেন স্যার? মানে আমি এক্ষুনি জয়েন করলাম, বুঝিনি অঙ্কটা। আসলে ম্যাডাম এটাকে আমি নিচে লিখেছি তো সেই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, এটাকে আপনি পাশে লিখুন, দেখুন কেটে যাবে। ও আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে। পাশে লিখুন, দেখুন কেটে যাবে, নিচে লিখেছি সেই জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আসলে বাঁদিকে জায়গা, এদিকে জায়গা কম তো। চলুন পরবর্তী অঙ্কে আমরা যাই। এখানে বলেছে 15-24 এবং 15-24-এর তৃতীয় সমানুপাতির কত, এসএসসি CHSL 24/5/2022 শিফট 1-এ আসা প্রশ্ন। 15-24 এবং 15-24 এর তৃতীয় সমানুপাতি কত? তাহলে এখানে দুটো সংখ্যা দিয়েছে, আমরা যখন তিনটে সংখ্যা থাকবে তার প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি কি করে বের করব, আগের দিন ক্লাসে করেছি। আজকে আমরা করছি হচ্ছে যখন দুটো সংখ্যা দেওয়া থাকবে, এবং এরপরে আমরা কিছু মিসলেনিয়াসের অঙ্ক করব আর কি, মিসলেনিয়াস মানে সব একদম মিক্সিং করে দিয়ে দেবে আর কি, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এখানে দুটো সংখ্যা দেওয়া রয়েছে এবং এর তৃতীয় সমানুপাত বের করতে বলেছে। তাহলে এর স্ট্রাকচারটা কেমন ছিল, স্ট্রাকচার ছিল এরকম যে A:B সমানুপাত B:C, এই ছিল এর স্ট্রাকচার। তাহলে কি চেয়েছে, তৃতীয় সমানুপাত বের করতে বলেছে, তাহলে এখানে তৃতীয় সমানুপাত কোনটা, এখানে C হচ্ছে তৃতীয় সমানুপাত, তাহলে তৃতীয় সমানুপাত ধরে নিন x, কেমন, এবং বাকিগুলোকে তাহলে বসিয়ে দিন। এখানে তাহলে a এর মান কত 15, b এর মান 24, এখানে b এর মান 24, ব্যাস বসিয়ে দিন। তাহলে 15/24 সমান 15/24 সমান 24/x, ক্যালকুলেশন করুন। এটাকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 5 হবে, এটাকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 8 হবে, তাই না। তাহলে ঘটনাটা কী ঘটছে, 5x সমান 4×8 = 2, 4×8 = 2, হাতে থাকবে 3, 8 দুগুণে 16, 16 আর 3 কত হচ্ছে 9, এই 16 আর 3 হচ্ছে 19, মানে 192। তাহলে x সমান 192 হলে, এই 5x সমান 192 হলে x সমান 192/5, মানে কত হবে, কোন অপশন, চলুন এখানে একটু ভাগটা করতে হবে, 5 দিয়ে 3 5 15, 38 পূর্ণ 2/5, তার মানে 5 8 40, 38 পূর্ণ 2/5 কোথায় আছে, অপশন সি। তাহলে এটা হচ্ছে এর তৃতীয় সমানুপাতি, তাই না। চলুন পরবর্তী অঙ্কেতে। এখানে কি বলেছে, 1.6 এবং 3.6 এর মধ্য সমানুপাতিক
এবং 5 এবং 8-এর তৃতীয় সমানুপাতিকের অনুপাত কত? এটা হচ্ছে আপনাদের মিসলেনিয়াসের মতো অঙ্ক, ঠিক আছে, মানে একদম মিক্সিং করে দিয়ে দিয়েছে। কি বলেছে? 1.6 1.6 এবং 3.6 মধ্য সমানুপাতে আপনাকে বের করতে হবে, এবং তারপর 5 এবং 8-এর তৃতীয় সমানুপাতে বের করে তাদের অনুপাতটা আপনাকে বের করতে হবে। তাহলে কিছুই না, জাস্ট একটু টাইম নেবে আর কি অঙ্কটা করতে গিয়ে। তাহলে মধ্য সমানুপাতি মানে কি? মধ্য সমানুপাতি মানে হচ্ছে দুটো অঙ্ক থাকবে আর কি, তাই না? এবার দুটো অঙ্ককে রুটের মধ্যে ঢুকিয়ে দিন, রুটের মধ্যে করে ক্যালকুলেশন করুন। তাহলে 1.6 আর এখানে কত রয়েছে? 3.6। স্যার 576 এর রুট কত? 576-এর রুট কত? 576-এর রুট হচ্ছে কত? 24। তো দেখুন এখানে ঘটনাটা কী হচ্ছে, এখানে 1.6, ঠিক আছে, আপাতত এটা ভুলে যান, এই যে দশমিকগুলোকে ভুলে যান, বা দশমিক তুলে দিয়ে নিচে 10ও লিখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আপাতত দশমিকগুলো ভুলে যান, এখানে 1.6 আছে, এখানে 3.6 আছে, আপাতত দশমিকগুলোকে ভুলে যান, দশমিক নেই এটা ভাবুন। তাহলে দশমিক যদি না থাকতো তাহলে এই যে রুট 16-র জন্য 4 বেরিয়ে আসতো, আর এখানে রুট 36-এর জন্য 6 বেরিয়ে আসতো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বেরিয়ে আসতো, তাই না? তাহলে 4 6 কত হচ্ছে? 4 6 হচ্ছে 24। যেহেতু একটা ঘরের পরে একটা ঘর আগে দশমিক আছে, ব্যাস একটা ঘর আগে দশমিকটাকে বসিয়ে দিন, ক্যালকুলেশন করলে এটাকেই পাবেন, বা এটাকে দশমিক তুলে দিয়ে নিচে 10 লিখে তাও ক্যালকুলেশন করুন, দেখুন 2.4 পাবেন। তাহলে এখানে আমি 1.6 আর 3.6 এর মধ্য সমানুপাতি কত পেলাম? মধ্য সমানুপাতি পেলাম আমরা হচ্ছে 2.4, এটা হচ্ছে এর মধ্য সমানুপাতি। এবার গল্পটা কি এখানেই শেষ? তার উত্তর হলো হ্যাঁ, না, গল্পটা এখানে শেষ নয়, কেননা 5 এবং 8-এর তৃতীয় সমানুপাতি বের করতে হবে। তাহলে 5 এবং 8-এর তৃতীয় সমানুপাতি কত? তাহলে 5/8 সমান 8/x, এর তৃতীয় সমানুপাতি পাবো আমরা। তাহলে ঘটনাটা কি ঘটবে? 5x সমান 8 8 64, তাহলে x সমান 64/5, 64/5। এবার এখানে আমি বলি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে গেলে আর কি, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ, যেমন 64-কে 5 দিয়ে ভাগ করবেন, তাহলে মনে মনে 64, 16। হ্যাঁ, তাহলে 64-কে 2 দিয়ে গুণ করে দিন। 64-কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 128, তারপর এক ঘর আগে দশমিক বসিয়ে দিন। তাহলে 64-কে 5 দিয়ে ভাগ করলে 12.8 আপনি পাবেন, তাই না? তাহলে এটা হচ্ছে 5 এবং 8-এর তৃতীয় সমানুপাতি। এবার এদের অনুপাত আপনার চেয়েছে, তাহলে এর মধ্য সমানুপাতি কত পেয়েছিলাম? 2.4 পেয়েছিলাম এর মধ্য সমানুপাতি, আর এদের তৃতীয় সমানুপাতি কত পেলাম? 12.8। এবার এদের অনুপাত দশমিকগুলোকে সব তুলে দিন, এটাকে 3 দিয়ে যদি আমি কাটি 3 8 24, এটাকে যদি আমি 3 দিয়ে তো কাটবে না এটা, আচ্ছা 8 দিয়ে কাটি, এটাকে 8 দিয়ে কাটলে 3 8 24, এটাকে 8 দিয়ে কাটলে 8 1 8 6 8 48, মানে 3:16। কোথায় আছে? অপশন সি। চলুন। হুম, বলুন। আচ্ছা, বুঝতে পারছি না কিছু, সম্ভবত নেটওয়ার্ক সমস্যা আর কি। আইসিডিএস এর ফর্ম ফিল আপ সম্ভবত ছেড়ে দিয়েছে, একটু খোঁজ খবর রাখবেন, করে দেবেন ফর্ম ফিল আপ, কেমন? পরবর্তী প্রশ্ন কি স্যার কোন বলেছে? ডিস্ট্রিক্টে দিয়েছে? বলুন ম্যাডাম। বললাম কোন ডিস্ট্রিক্টে দিয়েছে ফর্ম ফিল আপ? মানে অফিসিয়ালি বিজ্ঞপ্তি মানে দেওয়া হয়ে গেছে আর কি আইসিডিএস এর। এবার এগুলো তো জেলায় জেলায় নিয়ে থাকে আর কি, পরীক্ষাগুলো জেলা ভিত্তিক হয়ে থাকে, তো আপনাদের জেলার ওয়েবসাইটগুলোতে একটু নজর রাখবেন আর কি। বা আশেপাশে আশেপাশে সাইবার ক্যাফের দোকানগুলোতে একটু যোগাযোগ রাখবেন। ফর্ম ফিল আপটা করে রাখুন আর কি, ঠিক আছে? ও ম্যাথ যা দেবে সব জল খাবার হয়ে যাবে, এর আগের হ্যাঁ দেখেছেন স্যার, আর কি। সুপারভাইজার দেবে দেখলাম। জেলায় দিয়েছে কি করে বুঝবো? বলুন বলুন ম্যাডাম। তো কোন কোন জেলায় দিয়েছে কি করে বুঝবো? ওই তো ম্যাডাম একটু খোঁজখবর রাখতে হবে আর কি, ঠিক আছে? সাইবার ক্যাফ, আশেপাশে যে সাইবার ক্যাফের দোকানগুলো আছে ওখানে একটু খোঁজ খবর রাখতে হবে, বা আপনাদের জেলার যে ওয়েবসাইট আছে সেখানে খবর রাখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। হুম, স্যার হ্যাঁ বলুন।
বলছি স্যার মধ্য সমানুপাতি বললে তাহলে কি জন্য রুট হচ্ছে স্যার? মধ্য সমানু বলতে আমি স্ট্রাকচারটা বলেছিলাম না, রুট কেন হচ্ছে। মধ্য সমানুপাতি মানে কি, মধ্য সমানুপাতি মানে হচ্ছে স্ট্রাকচারটা এরকম হবে, a:b সমানুপাত b:c, এই স্ট্রাকচার হবে। কেন হবে আমি আগের দিন ক্লাসে বলেছি। তাহলে a/b, a:b মানে কি a/b, এই সমানুপাত মানে কি সমান, b:c মানে কি b/c, এটাই তো। এবার এখানে ম্যাডাম কি হয়, এখানে কোনাকুনি গুণ হয়, তাই না? তাহলে কোনাকুনি যদি গুণ করেন তাহলে b² সমান কি পাবেন, ac পাবেন, তাই না? b² সমান ac পাবেন, তাহলে b সমান সমান কি পাবেন, b সমান সমান হচ্ছে রুট ac, তাই তো। আর এই যে bটাই তো মধ্য সমানুপাতি, সেই জন্যই আমরা ডিরেক্ট রুটের মধ্যে লিখছি মধ্য সমানুপাতি বের করতে গেলে। এখানে কি বলেছে দেখুন, 12, 24 এবং 27-এর চতুর্থ সমানুপাতিক এ এবং 36-এর তৃতীয় সমানুপাতের সমান। মানে এদের যে চতুর্থ সমানুপাতিটা বের হবে, 12, 24 এবং 27-এর চতুর্থ সমানুপাতি যেটা বের হবে সেটা এ এবং 36-এর যে তৃতীয় সমানুপাতি তার সমান, তাহলে এখানে এ এর মান নির্ণয় করতে বলেছে, এ এর মান নির্ণয় করতে বলেছে। স্যার 24 বেরাবে आंसर। 24 দেখছি স্যার কি হচ্ছে, কি आंसर বের হচ্ছে। দেখুন তাহলে 12, 24 এবং 27-এর চতুর্থ সমানুপাতি কি হবে, 12/24 সমান 27, চতুর্থ সমানুপাতি মানে x, তাই না? মানে তিনটে সংখ্যা দেওয়া রয়েছে, চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে। তাহলে চতুর্থ সমানুপাতি বের করতে বলছে মানে কি, যেটাকে বের করতে বলছে সেটাকে x ধরে নেব এবং ক্যালকুলেশন করব। দেখুন 12 দুগুণে 24 মানে x এর ভ্যালু কত আসবে, 27 দুগুণে 54। তার মানে এটা আমি বুঝতে পারলাম, এই যে 12, 24, 27-এর চতুর্থ সমানুপাতি কত, চতুর্থ সমানুপাতি হচ্ছে 54। এবার এখানে গল্পটা কি বলেছে, এখানে বলেছে তৃতীয় সমানুপাতের সমান, এ এবং 36-এর তৃতীয় যে সমানুপাত হবে সেই তৃতীয় সমানুপাতের সমান হচ্ছে এটা। কেমন? তাহলে এই যে তৃতীয় যে সমানুপাত, এদের স্ট্রাকচারটা কেমন, দুটো সংখ্যা, এখানে একটা এ দেওয়া আছে আর এখানে একটা কি দেওয়া আছে, 36 দেওয়া আছে, তাই না? তাহলে এখানে লিখুন, ঠিক আছে, a:b সমানুপাত b:c। এবার এখানে দেখুন, এখানে এ হচ্ছে কি প্রথম সমানুপাতি, এটা হচ্ছে মধ্য সমানুপাতি, আর এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, তাই না? এবার এই যে তৃতীয় সমানুপাতিটা 54 এটা বলেই দিয়েছে, তাই না? মানে সমান বলেছে, আর মধ্য সমানুপাতিটা কত 36, আর এখানে প্রথম সমানুপাতিটা কত এ। ব্যাস এখান থেকে ক্যালকুলেশন করুন এবার। তাহলে a/36 সমান 36/54। তাহলে এখান থেকে এ এর ভ্যালুটা বের করুন। চলুন 9 দিয়ে যদি কাটি, 4 9 36, এটাকে যদি 9 দিয়ে কাটি, 6 9 54, 6 6 36, তাহলে এ এর ভ্যালু কত আসছে, 4 6 24। তাহলে এ এর ভ্যালু কত আসবে, অবশ্যই অপশন বি, 4 6 24। চলুন এসএসসি সিজিএল 5/12/2024 শিফট 3, শেষটুকু আরেকবার বলুন। শেষটুকু আরেকবার বলবো, শেষটুকু a:b ওখানটা থেকে বলুন। দেখুন এখানে কি বলেছে, 12, 24 এবং 27-এর চতুর্থ সমানুপাতটি এ এবং 36-এর তৃতীয় সমানুপাতের সমান। তৃতীয় যে সমানুপাতটা হবে এদের, তাদের সমান বলেছে 12, 24 এবং 27-এর চতুর্থ সমানুপাতি। তাহলে আমি সবার প্রথমে কি করলাম, আমি 12, 24 এবং 27 এর যে চতুর্থ যে সমানুপাতি হবে সেটাকে আমি বের করলাম। তাহলে 12, 24 এবং 27-এর চতুর্থ সমানুপাতি বের করা একদম সেই জল ভাতের চেয়েও সহজ, তাই না? তাহলে আমি 12, 24, 27-এর আমি চতুর্থ সমানুপাতি বের করলাম, কত হলো, 54 হলো। এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার কি বলেছে, এই যে এদের যে চতুর্থ সমানুপাতিটা মানে এই যে 54টা, এটা এ এবং 36-এর তৃতীয় সমানুপাতের সমান। তাহলে এ এবং 36-এর তৃতীয় সমানুপাত কোনটা? তাহলে দেখুন এ এবং 36-এর তৃতীয় সমানুপাত কি, তৃতীয় সমানুপাতের সমান হচ্ছে এই 54টা, তাই না? তাহলে আমি এখানে 54টাকে কোথায় বসিয়ে দিলাম, এদের তৃতীয় সমানুপাতে বসিয়ে দিলাম। কেমন? বুঝলাম না।
বলুন ম্যাডাম। এখানটাই বুঝতে পারছি না। এবারে ম্যাডাম এগুলো তো একটু ধরতে হবে, ঠিক আছে। এ এবং 36-এর তৃতীয় সমানুপাতের সমান বলেছে এখানে, তাই না? মানে এদের যে তৃতীয় সমানুপাত যেটা বের হবে সেটা ওই চতুর্থ সমানুপাতের সঙ্গে দুটোই কী হবে, সমান হবে। মানে মনে করুন এখানে তো দুটো সংখ্যা, এ একটা, একটা 36 একটা, তাই না? এবার এখানে যদি দুটো সংখ্যা আপনাকে যদি দেওয়া থাকে, ম্যাডাম একটু আমাকে বলুন তো, দুটো সংখ্যা যদি দেওয়া থাকে তার স্ট্রাকচারটা কেমন, বলুন আমাকে। দুটো সংখ্যা থাকলে তার স্ট্রাকচারটা বলুন আমাকে। এ বাই বি, বি বাই এক্স, মানে যদি এক্স ধরি, ঠিক আছে, এ বাই বি, তারপর বি বাই এক্স, বি বাই এক্স, তাই তো? ঠিক আছে, এটা হচ্ছে এর কি, এটা হচ্ছে যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তার স্ট্রাকচার কেমন, যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তার স্ট্রাকচার। এবার এখানে বলুন তো, এখানে কোনটা প্রথম সমানুপাতি, কোনটা দ্বিতীয়, এই মধ্য সমানুপাতি, আর কোনটা তৃতীয় সমানুপাতি? এটা প্রথম, বিটা মধ্য, আর এক্সটা তৃতীয়। এক্সটা তৃতীয় সমানুপাতি। তাহলে এটা কি, এটা হচ্ছে প্রথম, আর বিটা কি, বিটা হচ্ছে মধ্য, আর এই এক্সটা কি, এক্সটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। এক্সটা কি, তৃতীয় সমানুপাতি, তাই না? এটাই তো, হ্যাঁ কি না বলুন। হ্যাঁ স্যার। এটাই। এবার প্রশ্নটা পড়ুন, যে এদের যে চতুর্থ সমানুপাতি যেটা বেরিয়েছে না, এদের যে চতুর্থ সমানুপাতি বেরিয়েছে আর এদের যে তৃতীয় সমানুপাতিটা বের হবে, দুটোই সমান এটা বলেছে। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা তো 54, হ্যাঁ কি না বলুন। হ্যাঁ স্যার। এবার এখান থেকে ক্যালকুলেশন করুন তাহলে। তাহলে এ বাই, এবার বি এর ভ্যালুটা বলেই দিয়েছে যে 36, তাহলে এ বাই 36 সমান 36/54। এবার এখান থেকে এটুকু ক্যালকুলেশন করুন, দেখুন 24 আনসার আসবে এ এর ভ্যালু। ঠিক আছে স্যার। চলুন পরবর্তী প্রশ্ন, শেষ টাইপ, ভীষণ গুরুত্বপূর্ণ টাইপ। কি বলেছে অঙ্কে, যে 19, 28, 55, 91 এর প্রতিটি থেকে এক্স বিয়োগ করা হয়। প্রতিটি থেকে কি বিয়োগ করা হচ্ছে, এক্স বিয়োগ করা হচ্ছে, তখন সেই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে হচ্ছে, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে এক্স এর মান কত হবে? প্রথমত অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট না করলে একটা সূত্র আছে সেটা মনে রাখতে পারেন। আমি এখানে বললাম, মনে করুন এটা বাদ দিন, আমি চারটে সংখ্যা বলছি। মনে করুন একটা সংখ্যা বললাম আমি 10, একটা সংখ্যা বললাম আপনি মনে করুন 30 নয় 40, একটা সংখ্যা বললাম মনে করুন 10, একটা সংখ্যা মনে করুন বললাম 40, তারপরে বললাম একটা সংখ্যা মনে করুন বললাম 30, আর একটা সংখ্যা মনে করুন বললাম 100। এই আমি চারটে সংখ্যা আপনাকে বললাম। এবার আমি প্রশ্ন করছি, এই চারটে সংখ্যা থেকে, ঠিক আছে, এই যে চারটে সংখ্যা রয়েছে, এই চারটে সংখ্যা থেকে আমি কি যোগ করলে, কি যোগ করলে সেগুলো সমানুপাতে থাকবে বলুন তো। মানে আমি কোন সংখ্যাটা যোগ করলে এরা সবাই সমানুপাতে থাকবে। যোগ করলে বিয়োগ করলে সূত্র একই, আমি যে কোনো একটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে দেখুন এর সূত্রটা কি, এর সূত্রটা হচ্ছে এটাই, এই যে 1 নম্বরের সঙ্গে এই যে ডি নম্বরে, এটা তো এ, এটা বি, এটা সি, এটা ডি, তাই না? চারটে সংখ্যা, এই যে এ এর সঙ্গে ডি এর কি করবেন, গুণ করবেন, এ এর সঙ্গে ডি এর গুণ করবেন, দিয়ে বিয়োগ করবেন হচ্ছে বি আর সি বিয়োগ করবেন, বাই, এবার যোগ করে দেবেন এ প্লাস ডি যোগ করে দেবেন, মানে এটাকেই যোগ করবেন, আর এখানে বি প্লাস সি এটাকে যোগ করবেন, এটাই হচ্ছে এর সূত্র। দেখুন তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করছি, তাহলে এ আর ডি গুণ করব, মানে 10 আর 100 যদি গুণ করি কত হবে, 1000 হবে, মাইনাস বি আর সি যদি গুণ করি 3 4 12, মানে 1200 হবে, বাই এ প্লাস ডি, তাহলে এ প্লাস ডি কত হবে, 110 হবে, মাইনাস বি প্লাস সি যদি যোগ করি তাহলে কত হবে, 70 হবে, 30 আর 40। তো এখান থেকে ক্যালকুলেশনটা কি হলো, এখানে দেখুন মাইনাস 1200 হচ্ছে আর কি, এই মাইনাস 200 হবে, এখানে মাইনাস সাইন অটোমেটিক উঠে যাবে, মাইনাস হলো এটা পজিটিভ আর কি, যেহেতু সূত্র। তাহলে 200 হলো, আর 110 থেকে 70 মাইনাস করলে কত হয়, 40 হলো, এই শূন্য কাটুন, 4 5 কত হলো, 4 5 হচ্ছে 20, তার মানে সেই সংখ্যাটা কত হবে, 5। এবার প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আপনি 5 করে যোগ করুন,
প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আপনি 5 করে যোগ করুন, দেখুন এরা সবাই সমানুপাতে থেকে যাবে। দেখুন তাহলে 10 প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 5 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 15:45, 15:45 হচ্ছে এটা সমানুপাত 35:105। দেখুন এরা সমানুপাতে আছে কি নেই, এরা দেখুন 1:3 অনুপাতে আছে, দুজনই 1:3 অনুপাতে আছে, তাই না? তো এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে আপনাকে 4টে সংখ্যা দিয়ে দেবে, যে 4টে সংখ্যা দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে যে এই সংখ্যাগুলোর সঙ্গে আমি কি যোগ করব বা কি বিয়োগ করব, বিয়োগ করলে বা যোগ করলে সেটা সমানুপাতে হবে, মানে সমানুপাত হবে, মানে সংখ্যাগুলি সমান অনুপাতে থাকবে। তাহলে কোন সংখ্যাটা আমি বিয়োগ করব বা কোন সংখ্যাটা আমি যোগ করব, কেমন? তাহলে তার জন্য সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে দেখুন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাই না? কি করবেন, এ এর সঙ্গে এই যে ডি রয়েছে এটাকে গুণ করবেন, আর তারপর বি এর সঙ্গে এটাকে গুণ করবেন, কেমন? তারপর নিচে বাই দিয়ে এ এবং ডি যোগ করবেন এবং বি এবং সি যোগ করবেন, দিয়ে ক্যালকুলেশন করবেন, ব্যাস আনসার আপনার বেরিয়ে চলে আসবে। আর একটা মেথড হচ্ছে অপশন টেস্ট করা। বলছি স্যার, হুম, যে সূত্রটা লিখালেন এ এ ডি মাইনাস বি সি বাই এ প্লাস ডি ইনটু আছে না, ওটা হ্যাঁ মিডিলে কিছু এটা নাই ইনটু তো? না, এটা বিয়োগ। ওটা স্যার ছিল না। হ্যাঁ এটা বিয়োগ। তো চলুন এটা তাহলে অঙ্ক আপনারা করবেন আর কি, ঠিক আছে? আমি বুঝিয়ে দিলাম, এই অঙ্কটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। তো আপনাদের সমানুপাতের যত টাইপ ছিল সমানুপাতের সমস্ত টাইপ আমরা কমপ্লিট করলাম। গ্রুপ ডি থেকে এসএসসি যা জিজ্ঞাসা করে সমস্ত টাইপগুলো আমরা কমপ্লিট করলাম। চলুন এবার আমরা পরবর্তী স্লাইডে যাব। তাহলে এই যে হ্যাঁ বলুন। হ্যাঁ এবার অপশন টেস্ট এখানে কিভাবে করবেন দেখুন, আমি এখানে বলি অপশন টেস্ট কিভাবে করবেন। দেখুন এখানে 19 রয়েছে, এখানে 28 রয়েছে, এখানে 55 রয়েছে, এখানে 91 রয়েছে, ঠিক আছে? এবার আপনি মনে করেন একটা অপশন উঠালেন আর কি, ঠিক আছে? কি বলেছে যে এর প্রতিটি থেকে x বিয়োগ করা হলে তখন এই ক্রমে সংখ্যাগুলি সমানুপাতে হবে, ঠিক আছে? সমানুপাতে হবে। তাহলে আমি মনে করুন যে কোনো একটা সংখ্যা মনে করুন 7, এই প্রত্যেকটা থেকে আপনি 7 করে বাদ দেন, প্রত্যেকটা থেকে আপনি 7 করে বাদ দিয়ে দেখুন যে এরা সমানুপাতে আসছে কিনা। তাহলে 19 থেকে 7 বাদ দিলে কত হয়? 19 থেকে 7 বাদ দিলে 12, তাই না? 28 থেকে 7 বাদ দিলে কত হয়? 28 থেকে 7 বাদ দিলে 21, তাই তো? এখানে 55 থেকে 7 বাদ দিলে কত হয়? 48। তারপরে এখানে দেখুন 91 থেকে 7 বাদ দিলে কত হয়? 91 থেকে 7 বাদ দিলে হচ্ছে 84। এবার এরা দেখুন তো সমানুপাতে আছে কিনা। এটাকে 3 দিয়ে কাটলে 3 4 12, এটাকে 3 দিয়ে কাটলে 7, মানে এটা 4:7 আছে। এটা দেখুন এটাকে যদি আমি 12 দিয়ে কাটি 4 12 48, 4 7 84, তাই না? এই 7 12 84। তাহলে দেখুন এরা কিন্তু এরা কিন্তু আবার সমানুপাতে আছে। তাহলে বাদ দিতে হবে কোন সংখ্যাটাকে? 7কে বাদ দিতে হবে, অন্যান্য সংখ্যা বাদ দিয়ে হবে না। বোঝাতে পারলাম অপশন টেস্ট কীভাবে করবেন? অপশন টেস্টই ঠিক আছে। হ্যাঁ এভাবে। এবার অপশন টেস্ট যদি এই অপশনটা যদি দিয়ে দেয় তাহলে আপনি এই অপশন টেস্ট করে করে দেখা গেল অনেক সময় লেগে গেল। চলুন পরবর্তী এতে যাব আমরা। অবশ্যই অপশন টেস্ট করবেন আর কি। পরবর্তী স্লাইডে আমরা যাই। চলুন পরবর্তী অঙ্ক কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে যে 7:11, এদের প্রত্যেকটি রাশির সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলের অনুপাত 5:7 হবে। দুটি সংখ্যার অনুপাত 7:11 এবং এদের প্রত্যেক রাশির সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলের অনুপাত 5:7 হবে। তাহলে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাই না? দুটি সংখ্যার অনুপাত কত? অনুপাত বলে দিয়েছে যে 7:11 এবং এদের প্রত্যেক রাশির সাথে কোন সংখ্যা আমি যোগ করব? আমি ধরে নিলাম প্রত্যেক রাশির সঙ্গে আমি x যোগ করব, প্রত্যেক রাশির সঙ্গে x যোগ করব। এখানে দেখুন এই রাশি কথাটা বলেছে,
তাই না? এখানে কিন্তু সংখ্যা বলেনি। তাহলে এখানে আমরা কি করব, মনে করুন 7 হচ্ছে একটা রাশি আর 11 হচ্ছে একটা রাশি, প্রত্যেকের সঙ্গে আমি x যোগ করব, দুজনের সঙ্গে আমি x যোগ করব। এবার দুজনের সঙ্গে আমি x যোগ করে যোগফলের যে অনুপাতটা আমি পাবো সেটা হবে কত, 5:6, মানে 5/6 এই অনুপাতটা হবে, হ্যাঁ কি না? এটাই তো হবে। চলুন ক্যালকুলেশন করুন। 6 7 42 যোগ 6x সমান 5 11 55 যোগ 5x। এখানে 6টা x আছে, এখানে 5টা x আছে, তাহলে 5টা xকে যদি এদিকে নিয়ে আসেন তাহলে একটা x পড়ে থাকবে, 42 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে 13। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 13। মানে এই যে অনুপাতটা রয়েছে আর কি, ঠিক আছে, 7:11, এটা তো একটা রাশি, এই রাশির সঙ্গে 13 যদি যোগ করেন এবং যোগ করার পর যোগফল যেটা হবে তাদের অনুপাত 5:6 হবে। যেমন এখানে বলি 7-এর সঙ্গে যদি আমি 13 যোগ করি তাহলে আমি কত পাচ্ছি, 20। 11-এর সঙ্গে যদি আমি 13 যোগ করি তাহলে কত পাচ্ছি, 24। এদের অনুপাতটা দেখুন তো, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 6 24, তাহলে অনুপাতটা পেলাম 5 এবং 6। বলুন বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। চলুন পরবর্তী প্রশ্ন তাহলে একটু করে ফেলুন, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত বলেছে 9:7, এবং এখানেও বলেছে যে প্রত্যেক রাশির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলের অনুপাত 3:2 হবে। মানে এর আগে যোগ করতে বলেছিল, এবার বিয়োগ করবে বলেছে। এর আগে কি বলছিল, যে যোগ করতে, এখন বলছে যে বিয়োগ করতে। স্যার 3 চটপট আনসার করুন। তাহলে রাশিগুলো ধরে নিলাম, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 7, দুজনের কাছ থেকেই আমি x বিয়োগ করছি। একটা মাথায় রাখবেন, এগুলো প্রত্যেক রাশি বলছে, এগুলো প্রত্যেক সংখ্যা নয়। প্রত্যেক সংখ্যা বললে তখন আমরা 9x 7x ধরতাম, কেমন? তাহলে এখানে 9 থেকে আমি x বাদ দিচ্ছি আর এখানে 7 থেকে আমি x বাদ দিচ্ছি, দিয়ে এদের নতুন অনুপাতটা কত হচ্ছে, 3:2, মানে 3/2। চলুন ক্যালকুলেশন করুন। 9 দুগুণে 18 মাইনাস 2x সমান 3 7 21 মাইনাস 3x। কোনাকুনি গুণ করছি, আর কিচ্ছু না। চলুন, তাহলে দুটো x আছে, এদিকে যদি নিয়ে দুটো x আছে না, এখানে মাইনাস 2x আছে, মাইনাস 2x আছে। এবার এটাকে যদি আমি এদিকে নিয়ে চলে যাই তাহলে প্লাস কি হয়ে যাবে, প্লাস 2x হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট, আচ্ছা 3xটাকে এদিকে নিয়ে আসুন। তাহলে মাইনাস 3x আছে, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি প্লাস 3x হয়ে যাবে। তাহলে প্লাস 3x আর মাইনাস 2x, মানে ঘটনাটা কি ঘটলো, শুধু একটা x পড়ে থাকবে, তাই না? এখানে 18 রয়েছে, প্লাস 18 রয়েছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, মানে 3 হয়ে যাবে। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে অবশ্যই 3, অপশন সি। দেখুন প্রত্যেকেই আশা করছি আনসার করতে পেরেছেন। বলুন শর্মিষ্ঠা ম্যাডাম, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, চলুন পরবর্তী অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 3:4 যদি প্রত্যেক সংখ্যার সঙ্গে, এবার এখানে দেখুন ঘটনাটা ঘটে গেছে, প্রত্যেক সংখ্যার সাথে 6 যোগ করলে তাদের অনুপাত 4:5 হয়। তাহলে বড় সংখ্যাটি বা কত, ছোট সংখ্যাটি বা কত, আর সংখ্যা দুটির পার্থক্যই বা কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি প্রত্যেক সংখ্যার সাথে, এর আগে রাশি বলছিল এবার সংখ্যা বলছে, যদি প্রত্যেক সংখ্যার সাথে 6 করে যোগ করা হয় তাহলে অনুপাতটা কি হচ্ছে, 4:5 হচ্ছে। তাহলে বড় সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, বা দুটি সংখ্যার অনুপাত কত? তা দেখুন অনুপাত বলে দিয়েছে এবং সংখ্যা জিজ্ঞাসা করছে, তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা 4x, এই হচ্ছে দুটো সংখ্যা। এবার দুটো সংখ্যার সঙ্গে আমি 6 করে যোগ করছি, দিয়ে নতুন অনুপাত কত পাচ্ছি, 4:5 পাচ্ছি, তাই না? তাহলে x এর ভ্যালু বের করলেই তো আমি বড় সংখ্যা ছোট সংখ্যা পেয়ে যাব। চলুন তাহলে 3 5 15x হচ্ছে, যোগ 5 6 30 সমান 4 4 16, মানে 16x প্লাস 4 6 24,
তাহলে 15x এদিকে আসলে x হবে, 24 এদিকে এসে বিয়োগ হয়ে যাবে মানে 6। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? x এর ভ্যালু 6। কিন্তু এখানে চেয়েছে কি? এখানে চেয়েছে যে বড় সংখ্যা ছোট সংখ্যা পার্থক্য। হ্যাঁ, বড় সংখ্যা আর ছোট সংখ্যা আর সংখ্যা দুটির পার্থক্য। তাহলে বড় সংখ্যাটা কত হবে? 24। তাহলে একটা 3x, ছোট সংখ্যাটা হচ্ছে মনে করুন 3 6 18, আর বড় সংখ্যাটা কত হবে? 4 × 6 মানে 24। তাহলে ছোট সংখ্যাটা 18, বড় সংখ্যাটা 24, এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 6। চলুন পরবর্তী অঙ্ক বলুন। দুটি সংখ্যার যোগফল বলেছে 40, বিয়োগফল বলেছে 4। এটাকে আরও অন্যরকমভাবে দিতে পারে আর কি, দুটি সংখ্যার যোগফল 40 বলে দেবে আর সংখ্যা দুটির পার্থক্য বলে দিতে পারে। এখানে বিয়োগফল কথাটা ইউজ না করে ওরা এটা বলতে পারে যে সংখ্যা দুটির পার্থক্য, সংখ্যা দুটির পার্থক্য, সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 4। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে এটা আমি শিখিয়েছি নাম্বার সিস্টেমে, একটু চটপট করে ফেলুন। দুটি সংখ্যার যোগফল 40 এবং সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 4, বা সংখ্যা দুটির বিয়োগফল একই জিনিস, তাই না দুটোই? তাহলে সংখ্যা 9:11 স্যার। 9:11। আচ্ছা দেখবো আমরা কি হচ্ছে। চলুন শেষ পর্যন্ত ক্লাসটা করুন আর কি, অনেকগুলো টাইপস রয়েছে আর কি। মানে অনুপাত সমানুপাতের টাইপসগুলো হয়ে যাবে। পরের দিন আমরা বয়সের অঙ্কগুলো করে নেব। বয়সের অঙ্ক একটা ক্লাসে আপনাদের হয়ে যাবে, একটা ক্লাসে বয়সের অঙ্কের যা আসবে সব হয়ে যাবে। পরের দিন বয়সের অঙ্ক করে দেবো আর কি, করিয়ে দেবো। পিতা পুত্র যে বয়স টয়স যা যা কিছু আছে আর কি, ওখানে একটা ক্লাসই লাগবে। এরকম আমাদের পাটিগণিত হবে, মানে এইভাবে আমাদের পাটিগণিত হবে, পাটিগণিত মানে সময় তারপরে ট্রেন এগুলো অঙ্ক। দেখুন এগুলো স্পেশালি তো কম্পিটিটিভের জন্য, হ্যাঁ। এবং আপনাদের প্রাইমারি যে সিলেবাস আর কি সেখানে স্পষ্টভাবে বলাও নেই, ঠিক আছে, যে টাইম ডিস্টেন্স, লস প্রফিট, পার্সেন্টেজ, বোথ স্ট্রিম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো আসবে, ঠিক আছে। সিলেবাসে স্পষ্ট করে উল্লেখ নেই, কিন্তু যদি দিয়ে দেয় তাহলে তো আর কিছু করারও যাবে না। যেমন এখান থেকে আপনাদের সময় কার্য থেকে প্রশ্ন আসে প্রাইমারিতে, সময় কার্য থেকে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, এবং আসতে পারে পরবর্তীতে সময় কার্য। এবার উল্লেখ নেই আর কি, পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো রয়েছে আর কি এগুলো সিলেবাসে উল্লেখ নেই। স্যার বাপ ক্ষতিটা স্যার পড়াবেন স্যার? এবার তবুও করিয়ে দেবো আর কি, ঠিক আছে, সমস্যা নেই, করিয়ে দেবো। তবে ততটা গভীরে ঢুকবো না, ঠিক আছে, হয়তো দু একটা ক্লাস অল্প করাবো, কিন্তু করিয়ে দেবো, অন্তত বেসিক জায়গাগুলোকে ক্লিয়ার করে দেবো। কেমন? বেসিক যে জায়গাগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দেবো। এবং প্রাইমারি বাদ দিয়ে দেখুন আর কি, প্রাইমারি বাদ দিয়ে আদার্স যে এক্সাম, ঠিক আছে, সব কিছুতেই পাটিগণিত লাগবে, সব কিছুতেই পাটিগণিতের ওয়েটেজই সবচেয়ে বেশি। তো পাটিগণিত পড়তে হবে আর কি, ঠিক আছে। আর পাটিগণিত করুন, ঠিক আছে। পাটিগণিত এমনভাবে নিয়ে যাব আর কি, দুটো ক্লাস যদি করায় আর কি, দুটো ক্লাসেই বেসটা এমনভাবেই তৈরি হয়ে যাবে যে পাটিগণিতের সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না পাটিগণিতে। স্যার এইভাবে বুঝিয়ে দিবেন পাটিগণিত, স্যার পাটিগণিতের সমস্যা আছে। দেখুন পাটিগণিতের মধ্যে স্যার দুটো চ্যাপ্টার আছে, ঠিক আছে, এক হচ্ছে লস প্রফিট, একটা হচ্ছে টাইম ডিস্টেন্স, এই হচ্ছে দুটো চ্যাপ্টার, বাকি সব ও খিচুড়ি, ঠিক আছে, ও কিছু নাই ওর মধ্যে। দুটো চ্যাপ্টার একটু শিখে গেলে, ঠিক আছে, কেননা এই অঙ্কগুলোতে টাইপসগুলো বেশি করে হয়, টাইম ডিস্টেন্স আর একটা হচ্ছে ওই লস প্রফিটের টাইমগুলো হয়, মানে টাইপসগুলো বেশি হয়, কারণ আমাদের পুরো দুনিয়াটাই তো লস প্রফিটে চলছে, তাই না? কার কোথায় লস হলো, কার কোথায় প্রফিট হলো, ঠিক আছে, এটাই তো চলছে আর কি। তো এর টাইপস প্রচুর হয়। আর একটা হচ্ছে টাইম ডিস্টেন্স, ওখানে ওই যে কিলোমিটার পার সেকেন্ড থেকে এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, ঠিক আছে, তারপর ওই যে অনুকূলে প্রতিকূলে, ঠিক আছে, ট্রেন যাচ্ছে, পোলকে অতিক্রম করছে, মানুষকে অতিক্রম করছে, ওদিক থেকে আর একটা ট্রেন এসে অতিক্রম করছে, এই ঘিচেমিচে আছে আর কি একটু। যাই হোক স্যার এগুলা স্যার পারছি না স্যার, এগুলা 5/18 দিয়ে কেমনি কেমনি করছে। ও
ও 5/8 ও শিখে যাবেন স্যার। চলুন এখানে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল, তাহলে আমি ধরে নিচ্ছি একটা এক্স একটা ওয়াই, দুটি সংখ্যার যোগফল 40 বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই এর বিয়োগফল কত বলেছে 4, তাই না? প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিন, মানে 2x প্লাস 2x সমান কত হবে 44, তাহলে x সমান কত হচ্ছে 44/2 মানে 22। তাহলে x যদি 22 হয় তাহলে 22 প্লাস ওয়াই সমান হচ্ছে 40, তাহলে y সমান 22 ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, মানে y সমান হচ্ছে 18। তাহলে x মানে কত হচ্ছে 22, y মানে কত হচ্ছে 18, এদের অনুপাত কত 11:9, তাই না? তাহলে 9:11 আছে, চলুন 9:11 অপশন এ। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? চলুন একটু চেষ্টা করুন। স্যার এ নম্বরটা হচ্ছে, বি নম্বরটা হচ্ছে, কারণ এখানে তো উল্লেখ করে দেয়নি ছোট বড় সংখ্যা কোনটা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি কি হচ্ছে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? চলুন এখানে দেখে আমরা, তাহলে দুটি সংখ্যার যোগফল, তাহলে সংখ্যা দুটো জানি না, তাহলে আমি এখানে ধরছি একটা সংখ্যা x একটা সংখ্যা হচ্ছে y, এই হচ্ছে দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের 3 গুণ, মানে এদের যে বিয়োগফল হবে মানে x মাইনাস ওয়াই, এদের যে বিয়োগফল হবে, ঠিক আছে, এটার 3 গুণ, এই দুটোই কি হবে, এই দুটোই সমান। কেমন? দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল যা হবে, কেমন, মনে করুন এখানে আমি এক্স সংখ্যাটা বড় ধরলাম, ওয়াইটা ছোট ধরলাম, কেমন, এটা মনে করুন বড় সংখ্যা, এটা মনে করুন ছোট সংখ্যা, দুটি সংখ্যার যোগফল যা হবে এই বড় সংখ্যাটাকে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে 3 গুণ করে যা হবে দুটোই কি হবে, সমান হবে। দেখুন সমীকরণটা বোঝা গেছে? সমীকরণটা অনেকের মধ্যে বা সমীকরণ এরকম আসবে আর কি, x প্লাস ওয়াই, এখানে 3 গুণ করবেন, বিয়োগফলের 3 গুণ বললো স্যার এটা। এখানে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল তাদের, এটা কিন্তু ভুল, এটা নয়। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে সমীকরণ হচ্ছে এটা, চলুন এখান থেকে মান বের করুন। দুটি সংখ্যার যোগ করে যা পাবেন, এই দুটি সংখ্যার থেকে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করে 3 গুণ করে যেটা পাবেন দুটোই কি হবে, সমান হবে। কেমন? মানে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? চলুন তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে x প্লাস ওয়াই সমান 3x মাইনাস 3y, তাই না? 3x মাইনাস 3y, তাহলে এক্সটাকে কি করবেন, এদিকে নিয়ে আসুন, তাহলে এখানে কি থাকবে 2x, 3yটাকে ওদিকে যদি নিয়ে যান তাহলে কি হয়ে যাবে 4y, এক্সটাকে এখানে বসান, ওয়াইটাকে ধরে নিয়ে এসে নিচে বসিয়ে দিন, তাহলে 2 এই 4/1, 4/1 এই 4/1 বলছি 4/2 মানে হচ্ছে এটা হচ্ছে 1, একটা এটা হচ্ছে 2, মানে x/y সমান হচ্ছে 2:1। এটা অপশন বি করবো এখানে আমরা, 2:1। এবার এখানে দেখো যেহেতু বলা নেই আর কি, ঠিক আছে, তো এখানে বোধ করতে পারেন, বোধ করা যেতে পারে। আর এটা অপশন টেস্ট করে হবে না স্যার? কোন জায়গাটা বলুন, কোন জায়গাটা বোঝা গেল না? বলুন কোন জায়গাটা বোঝা গেল না? সমীকরণটা একবার বুঝিয়ে দেন। আচ্ছা সমীকরণটা একবার বুঝাই দেবো। সমীকরণটা কি বলেছে দেখুন, যে দুটি সংখ্যার যোগফল
দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে তাদের যে বিয়োগফল হবে তার 3 গুণ। ঠিক আছে, মানে এই দুটি সংখ্যার যোগফল যা হবে, এই দুটি সংখ্যার থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে যেটা পাবেন তার 3 গুণ করলে দুটো কি হবে, সমান হবে। কেমন, কি হবে, সমান হবে। এবার এখান থেকে x এর ভ্যালু বের করলে হয়ে যাবে, x এবং y দুটোরই ভ্যালু। চলুন পরবর্তী অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটি কি কি? একদমই জলভাত। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত, 7:9, তাহলে একটা 7x আর একটা ধরে নিন 9x, এই হচ্ছে দুটো সংখ্যা। এদের পার্থক্য বলেছে কত, 6, তাহলে এদের পার্থক্যটা দেখুন কত, এদের পার্থক্যটা হচ্ছে তাহলে 9x - 7x, এদের পার্থক্য কত, 2x, তাহলে 2x যেটা তার মানই বলে দিয়েছে 6, তাহলে x মানে কত, x মানে হচ্ছে 3। তাহলে সংখ্যা দুটি কি কি, একটা 3 × 7 = 21 আর একটা হচ্ছে 3 × 9 = 27, এই হচ্ছে দুটো সংখ্যা, 21 আর 27। এটা একদমই জলভাত ছিল। পরবর্তী অঙ্ক, একটি বিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের অনুপাত 3:2, যদি আরও 6 জন মেয়ে যোগ দেয় তাহলে তাদের নতুন অনুপাত 6:5 হয়, তাহলে বিদ্যালয়ে ছেলেদের সংখ্যা কত? একটি বিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের অনুপাত 3:2, কেমন, তাহলে ছেলে এবং মেয়েদের অনুপাত কত, 3:2, তাহলে আমি এখানে ধরে নিলাম বয় এবং এখানে ধরলাম গার্ল। তাহলে বয় কত, বয় হচ্ছে 3x আর গার্ল হচ্ছে 2x, কেমন। যদি আরও 6 জন মেয়ে যোগ দেয় তাহলে তাদের নতুন অনুপাত কি হচ্ছে, 6:5 হচ্ছে। তাহলে মেয়ে যোগ হচ্ছে, ছেলে কিন্তু যোগ হচ্ছে না। তাহলে 3x/2x, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বয়ের আর এটা হচ্ছে কি গার্ল। এবার এখানে হ্যাঁ, এবার এখানে যোগ হবে, বলুন। 36 অপশন ডি। আচ্ছা দেখছি, তো এখানে কি বলছে, 6 জন মেয়ে যোগ হচ্ছে, তাহলে এখানে 6 জন মেয়ে যোগ হওয়ার পর তারপর নতুন যে অনুপাতটা সেটা কত হলো, 6:5, মানে 6/5। ক্যালকুলেশন করুন, 3/3 × 5 = 15x সমান 6 × 2 = 12x প্লাস 6 × 6 = 36। তাহলে 12x আছে, এদিকে নিয়ে চলে আসলে 3x সমান হচ্ছে 36, তাহলে x সমান কত হচ্ছে 12। এখন প্রশ্ন হচ্ছে যে বিদ্যালয়ে ছেলেদের সংখ্যা কত, তাহলে ছেলেদের কত সংখ্যা কত ছিল, 3x ছিল, তাহলে 3x, তাহলে 3 × 12 মানে হচ্ছে 36। ছেলেদের সংখ্যা কত ছিল, ছেলেদের সংখ্যা ছিল হচ্ছে 36। চলুন পরবর্তী প্রশ্ন, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের অনুপাত 4:5, যদি 100 জন ছাত্রী বিদ্যালয় ত্যাগ করে তাহলে ছাত্রছাত্রীদের অনুপাত 6:7 হয়, তাহলে বিদ্যালয়ে ছাত্র এর সংখ্যা কত? স্যার হোমওয়ার্ক দিয়ে দেন। চলুন করুন, কয়েকটাই অঙ্ক আছে আর। স্যার 1200 অপশন বি। অপশন বি 1200 আসছে, 1200। দেখুন তাহলে ছাত্রছাত্রীদের অনুপাত কত, একটা হচ্ছে তাহলে 4x, একটা হচ্ছে 5x। ঘটনাটা কি ঘটলো, 100 জন ছাত্রী বিদ্যালয় ত্যাগ করলো, তাহলে ছাত্রী 100 জন বিদ্যালয় ত্যাগ করলো, যে নতুন অনুপাত 6:7 হলো। তাহলে 4 × 7 = 28x সমান হচ্ছে 5 × 6 = 30x - 600, তাই তো। এখানে 28x আছে, যদি এদিকে নিয়ে আসেন তাহলে দুটো x পড়ে থাকবে, -600 এদিকে এলে +600 হয়ে যাবে, তাহলে x সমান কত হবে, 300 হয়ে যাবে। তাহলে x সমান যদি 300 হয়, কি বলেছে এখানে যে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত, তাহলে ছাত্র কত, তাহলে 4 × 300 সমান হচ্ছে 1200, 1200 হচ্ছে ছাত্র সংখ্যা। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে 3:5 এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে কত, 400, তাহলে সংখ্যা দুটি কি কি? দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের বর্গের পার্থক্য 400 হলে সংখ্যা দুটি কি কি?
তাহলে দুটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে কি পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত বলে দিয়েছে এখানে 3:5। তাহলে আমি এখানে ধরে নিলাম একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা হচ্ছে কি 5x। এবার তাদের বর্গের পার্থক্য কত? 400। তাহলে এদের যে বর্গ, এদের বর্গের পার্থক্য কত? এদের বর্গের পার্থক্য হচ্ছে 400। এটাই তো সমীকরণ। তাহলে বড়টা আমি আগে লিখছি, তাহলে 5x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার সমান হচ্ছে কত? 400। এটাই তো সমীকরণ, যে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:5। তাহলে আমি ধরে নিলাম একটি সংখ্যা 3x, একটা সংখ্যা হচ্ছে 5x, তাদের বর্গের পার্থক্য কত? 400। তাহলে 5x এর বর্গ এবং 3x এর বর্গ, এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 400। এখান থেকে ক্যালকুলেশন করুন, ঠিক আছে। 5 5 25, 25x স্কোয়ার মাইনাস 3 3 9, 9x স্কোয়ার মাইনাস এই 9x স্কোয়ার সমান হচ্ছে কত? 400। তাহলে 25x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার এর কত হচ্ছে? 16x স্কোয়ার সমান হচ্ছে 400। তাহলে x স্কোয়ার সমান কত? 400/16। ক্যালকুলেশন করুন, কত হবে? অপশন তো স্যার মিলছে না এখানে, একটাও 15:25 আসছে। তাহলে না মিললে না নান। আচ্ছা দেখছি এখানে, তাহলে এটাকে যদি আমি 25 হচ্ছে 25, তাহলে x স্কোয়ার যদি 25 হয় তাহলে x কত হবে? x কত হবে? 5 হবে, তাই না? তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে একটা হচ্ছে কি, একটা হচ্ছে 3 × 5, মানে একটা সংখ্যা হচ্ছে 15 আর একটা সংখ্যা হচ্ছে 25। এই হচ্ছে দুটো সংখ্যা। 15 25 কোথাও আছে? নাই। তাহলে অপশন ডি নান। স্যার পরীক্ষাতে নান উত্তর হবে, মানে কোনটি নয়? হ্যাঁ, কেন হবে না? চলুন পরবর্তী প্রশ্ন। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:10। তাহলে ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কয়টা? একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? তাহলে মনে করুন এখানে আপনার একটা ঝোলা আছে আর কি। ঝোলা মানে বোঝেন তো? ঝোলা মানে হচ্ছে ব্যাগ। তাহলে মনে করুন এখানে একটা আপনার ঝোলা আছে আর কি। কেমন হয়ে গেল? অনেকটা বোতলের মতো হয়ে গেল। যাই হোক, একটা ঝোলা আর কি, ঠিক আছে। মনে করুন এটা একটা ঝোলা আর কি। এবার এই ঝোলায় কি আছে বা একটা ব্যাগে কি আছে? মনে করুন 1 টাকা আছে ব্যাগে। মনে করুন আপনার এটা ব্যাগ, 1 টাকা আছে। আর কি আছে এখানে? 50 পয়সা আছে, 50 পয়সা আছে আর 10 পয়সা আছে। 50 পয়সা আছে, 10 পয়সা আছে। এটা মনে করুন আপনার ব্যাগ, সেই ব্যাগে 1 টাকা আছে, 50 পয়সা আছে এবং 10 পয়সা আছে। সব খুচরো পয়সা আছে। কেমন? 1 টাকা আছে, 50 পয়সা আছে এবং 10 পয়সা আছে। সবই কি পয়সা আছে? খুচরো পয়সা আছে। এবার এখান থেকে আপনাদেরকে বের যেটা করতে হবে, একটা হচ্ছে এদের অনুপাত আপনাকে বলে দিয়েছে। অনুপাত মানে হচ্ছে কি, সংখ্যা বলে দিয়েছে। সংখ্যা বলে দিয়েছে। আপনাকে আরেকটা জিনিস যেটা বের করতে হবে, এদের যে মূল্য, সেই মূল্যটাকেও বের করতে হবে। বেসিকভাবে শিখিয়ে দিচ্ছি, যেমনভাবে যাই দেখ সব হয়ে যাবে। তাহলে অনুপাতটা কত বলেছে? যে 3:4:10। মানে 1 টাকা যদি 3টে থাকে, 10 পয়সা 4টে থাকবে, আর এই 50 পয়সা 4টে থাকবে, আর 10 পয়সা 10টা থাকবে। কেমন? এটা অনুপাত এদের, মানে এদের সংখ্যা। তাহলে বলুন তো 1 টাকা যদি 3টে থাকে তাহলে মূল্য কত হবে? 3 টাকা হবে মূল্য, তাই না? 50 পয়সা যদি 4টে থাকে তাহলে এদের মূল্য কত হবে? 2 টাকা হবে। 2 টাকা। 10 পয়সা যদি 10টা থাকে, তাই না, তাহলে এদের মূল্য কত হবে? 1 টাকা হবে, 1 টাকা। তাই না? তাহলে আমি এবার যদি দেখি পুরো ব্যাগটাতে যদি মোট যদি মানে সংখ্যা, মানে মোট কতগুলো পয়সা আছে যদি দেখি, তাহলে 4 আর 3 7 আর 10 17, মোট 17খানা পয়সা রয়েছে, তাই না? মানে একটা একটা করে গুণে মোট 17খানা পয়সা আপনি পাবেন। আর আপনি যদি মূল্য যদি হিসাব করতে যান, তাহলে 3 আর 2 5 1 6, তাহলে মূল্য হিসাব করতে গেলে 6 টাকা।
তাহলে মোট আপনার এই যে ব্যাগটা, এই ব্যাগটায় 6 টাকা আছে, মোট 6 টাকা আছে, কিন্তু সংখ্যা কতগুলো আছে, মানে মোট কতগুলো পয়সা আছে, মোট 17খানা পয়সা আছে। মোট 17খানা পয়সাতে মোট 6 টাকা আপনার হয়েছে। এইটুকু যে আমি বললাম যে মোট মূল্য যদি 6 টাকা হয় তাহলে মোট সংখ্যা কতগুলো হবে, 17টা। এইটুকু তখন বোঝা গেছে কিনা বলুন। এই অঙ্কের প্রচুর শর্ট ট্রিক হয়, ঘুরিয়ে পেঁচিয়ে প্রচুর শর্ট ট্রিক হয়, কিন্তু এইভাবে করলে ওই অনেক রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই যা দেখ সব হয়ে যাবে। তাহলে আমি এখানে কি দেখলাম, যদি 6 টাকা থাকে তাহলে সংখ্যা কত হবে, সংখ্যা হচ্ছে 17টা। মানে ব্যাগটায় যদি মোট 6 টাকা থাকে তাহলে ব্যাগটায় মোট পয়সার সংখ্যা কত, ব্যাগটায় মোট পয়সার সংখ্যা হচ্ছে 17টি। কেমন? এবার এখানে কি বলেছে, স্যার ব্যাগে, আরেকবার বুঝান তো, হ্যাঁ বলুন। স্যার আরেকবার বুঝান তো একটু ভালো করে। আচ্ছা ঠিক আছে, গোড়া থেকে। একদম একদম ভালো করে বোঝাচ্ছি, দেখে নিন। মনে করুন স্যার আপনার কাছে একটা ঝোলা আছে আর কি, ঝোলা মানে একটা ব্যাগ আছে। কেমন? একদম বাস্তবভাবে কল্পনা করুন আর কি, আপনার কাছে একটা ব্যাগ আছে। এবার এই ব্যাগ নিয়ে আপনি বাজারে যাচ্ছেন আর কি। কোথায় যাচ্ছেন? ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছেন, এবং সেই ব্যাগের মধ্যে কিছু খুচরো পয়সা আছে। কেমন? ব্যাগের মধ্যে কিছু খুচরো পয়সা আছে। তাহলে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর 10 পয়সার কয়েন আছে সেই ব্যাগটাতে। এবার আপনি ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছেন আর কি, ঠিক আছে? বাজারে যাচ্ছেন। কেমন? বাজারে আপনি যাচ্ছেন, তো আপনার মা আপনাকে বলে দিয়েছে যে এই যে কয়েনগুলো আছে না, 3 রকম কয়েন আছে ব্যাগে, ভালো করে নিয়ে যাবি আর কি, ঠিক আছে, যেন একটা কিছু হারায় না, এরকমটা আপনার মা কিন্তু আপনাকে বলেছে। এই যে ব্যাগটা আমি তোকে দিলাম, এই ব্যাগে 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 10 পয়সার কয়েন আছে, ঠিক আছে? এবং কয়েনগুলো এই অনুপাতে আছে, 3:4:10 অনুপাতে আছে, একটা কয়েনও যেন হারায় না, ঠিক আছে? এটা কিন্তু আপনার মা আপনাকে বলল, এবং আপনি এটাকে নিয়ে বাজারে যাচ্ছেন আর কি। কেমন? বাজারে যাচ্ছেন। তাহলে এখানে 1 টাকা যেটা সেটা 3 অনুপাতে আছে, 50 পয়সা যেটা সেটা 4 অনুপাতে আছে, আর 10 পয়সা যেটা সেটা 10 অনুপাতে আছে। এটা আপনার মা আপনাকে বলেই দিয়েছে। এবার আপনি বাজারে যেতে যেতে, আমাদের হয় না একটু যেটা থাকে আর কি, একটু গুনে নিই আর কি, 2-1 টাকা বাড়লে আসার সময় কিছু কিনবো আর কি, তাই না? এরকমটা থাকে আর কি। তো 1 টাকা 3 অনুপাতে আছে, 50 পয়সা 4 অনুপাতে আছে, আর 10 পয়সা 10 অনুপাতে আছে। এইটুকু তথ্য আপনার মাই আপনাকে দিয়ে দিয়েছে। কেমন? যে 1 টাকা 3 অনুপাতে আছে, 50 পয়সা 4 অনুপাতে আছে, আর 10 পয়সা 10 অনুপাতে আছে। এবার আপনি টাকাটাকে গুনতে শুরু করলেন, মানে মোট মূল্যটাকে গুনতে শুরু করলেন। তাহলে 1 টাকা 3টে আছে মানে কি, মোট মূল্য 3 টাকা। 50 পয়সা 4টে আছে মানে কি, মোট মূল্য 2 টাকা, তাই তো? 50 পয়সা 4টে মানে কি, মূল্য কত, 2 টাকা। আর 10 পয়সা 10টা আছে মানে কি, তার মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে আপনি ওই ব্যাগটাতে এবার দেখছেন, ব্যাগটাতে এবার মূল্য গুনে দেখলেন, মানে মোট কয় টাকা আছে সেটা গুনে দেখলেন যে ব্যাগটাতে 6 টাকা আছে। আর মোট যদি আপনি পয়সাগুলোকে গুনতে যান তাহলে মোট পয়সা কতগুলো আছে, 3 আর 4 7, 7 আর 10 17। তাহলে মোট 17খানা পয়সাতে 6 টাকা আছে। তাহলে ব্যাগটাতে আপনি দেখছেন যে 6 টাকা আছে, আর যদি আপনি পয়সাগুলোকে গুনেন তাহলে দেখছেন 17খানা পয়সা আছে। ক্লিয়ার হলো এইটুকু? হ্যাঁ স্যার, আর ভুলবো না। হ্যাঁ, তাহলে এখানে কি হলো দেখুন, তাহলে 6 যদি মূল্য, মানে ব্যাগটায় যদি 6 টাকা থাকে, ব্যাগটায় যদি 6 টাকা থাকে তাহলে 10 পয়সার সংখ্যা কতগুলো, 10টা, তাই না? 10 পয়সার সংখ্যা কয়টা? হ্যাঁ স্যার। 10 পয়সার সংখ্যা হচ্ছে 10টা। তাহলে ব্যাগটাই আমি এখানে বলছি, ব্যাগটিতে যদি 6 টাকা থাকে, ব্যাগটিতে যদি 6 টাকা থাকে, 6 টাকা থাকে, তাহলে 10 পয়সার সংখ্যা, তাহলে 10 পয়সার সংখ্যা কয়টি, 10টি, তাই না? সেটাই তো। তাহলে ব্যাগটিতে যদি 6 পয়সা, এই 6 টাকা থাকে তাহলে 10 পয়সার সংখ্যা 10টি, 50 পয়সার সংখ্যা 4টি, আর 1 টাকার সংখ্যা হচ্ছে কয়টি, 3টি। হ্যাঁ, তাহলে ব্যাগটিতে যদি মোট 6 টাকা থাকে তাহলে 10 পয়সার সংখ্যা হচ্ছে 10টি। এবার আপনাকে বলে দিয়েছে ব্যাগে 102 টাকা আছে, তাহলে 10 পয়সার সংখ্যা কত হবে? তাহলে ব্যাগটিতে যদি 1 টাকা থাকে তাহলে 10 পয়সার সংখ্যা 10/6টি,
তাই না? ব্যাগটিতে যদি 102 টাকা থাকে তাহলে 10 পয়সার সংখ্যা 10/6 ইন্টু 102টি, কাটাকাটি করুন, 6 একে 6, 4 42, 6 7 42, মানে 170টি। তাহলে 10 পয়সার সংখ্যা কয়টি? 170টি। এখানে 10 পয়সা বের করলেও সেই এইভাবে হয়ে যাবে, 50 পয়সা বের করতে দিলেও বের করে ফেলবেন, বা আপনাকে যদি 1 টাকা বের করতে বলে তাও বের করে ফেলবেন, বা এখানে যদি মূল্য বের করতে বলে তাও আপনি বের করতে পারবেন। ঠিক আছে, যেমনভাবে যা দেবে সব বের করতে বলবেন। যদি মূল্য বলে তাহলে মোট 17টা পয়সা থাকলে মূল্য হচ্ছে 6 টাকা। ঠিক আছে, মোট মানে 17টা পয়সা থাকলে মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে আপনাকে যদি মূল্য দিয়ে দেয় যে মোট মূল্য এত থাকলে, এই মোট পয়সার সংখ্যা এত থাকলে মোট মূল্য কত হবে, সেটাও আপনি বের করে দেবেন। A to Z এখান থেকে যা আসবে সব হয়ে যাবে। দেখুন, একটু সাজিয়ে নিন, গুছিয়ে নিন পরপর। তাহলে আরেকটা আপনারা করবেন, এরকমই অঙ্ক রয়েছে। ঠিক আছে, এই মুদ্রার অঙ্ক। তাহলে দেখবেন, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে আশা করছি এটা প্র্যাকটিস করলে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দু একবার একটু প্র্যাকটিস করতে হবে আর কি। কেমন? চলুন পরবর্তী অঙ্ক আমরা করি, এবং এটাই শেষ অঙ্ক। একবার দেখান তো ওই অঙ্কটা। এইটা নয় স্যার, যেটা হোমওয়ার্ক দিলেন। ও, হোমওয়ার্ক দিয়েছে ওটা। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাহলে এখানে মূল্যের অনুপাত বলে দিয়েছে 11, 13, 7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। ঠিক আছে, তাহলে ওইভাবে হয়ে যাবে। ঠিক আছে, যা বলেছে সেভাবে করবেন। ঠিক আছে, এখানে মূল্যের অনুপাত বলে দিয়েছে, তাহলে আপনি সংখ্যার অনুপাত বের করে নেবেন। ঠিক আছে, তারপর ওই যে যা বেরোবে ওখান থেকে ক্যালকুলেশন করবেন। চলুন এটা করুন। এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে কত? 5:6। মাসিক আয় হচ্ছে 5:6 আর ব্যয় হচ্ছে 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় কত? তাহলে এটা কি? এটা হচ্ছে তাদের আয়ের অনুপাত, তাই না? আর এটা হচ্ছে তাদের ব্যয়ের অনুপাত। এটা হচ্ছে মনে করুন তাদের আয়, আর এটা হচ্ছে তাদের ব্যয়। এটা আয়, এটা ব্যয়। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে এ এবং বি এদের আয় হচ্ছে, একজনের হচ্ছে 5x টাকা আর একজনের হচ্ছে 6x টাকা। কেমন? তাহলে এ এর আয় হচ্ছে 5x আর বি এর আয় হচ্ছে 6x। এগুলো হচ্ছে এদের আয়। কেমন? এবার এখানে আমাকে একটা কথা বলুন, আমি যদি আমার যে আয় রয়েছে সেই আয় থেকে আমার সঞ্চয় যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? আমার ব্যয় পড়ে থাকবে তো, হ্যাঁ কি না? আমি আমার আয় থেকে আমার সঞ্চয়টাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার নিশ্চয়ই ব্যয়টা পড়ে থাকবে, তাই তো? মনে করুন আমি মাসে 2000 টাকা ইনকাম করছি, এবার 2000 টাকার মধ্যে আমি সঞ্চয় করছি, মনে করুন 500 টাকা সঞ্চয় করছি। তাহলে আমি আমার আয় থেকে আমি যদি আমার সঞ্চয়টাকে বাদ দিয়ে দিই, তাহলে ব্যয় আমি কয় টাকা করেছি? ব্যয় আমি 1500 টাকা করেছি, এটাই তো? তাহলে এ এবং বি এর আয় কত? এ এর আয় হচ্ছে 5x আর বি এর আয় হচ্ছে 6x। এবার তারা মাসে সঞ্চয় করছে কত? এ সঞ্চয় করছে 1800 টাকা। তাহলে তার আয় থেকে আমি যদি তাদের সঞ্চয়টা যদি বাদ দিয়ে দিই, এ 1800 টাকা সঞ্চয় করছে আর বি করছে 1600 টাকা সঞ্চয়, তাদের সঞ্চয়টাকে যদি বাদ দিয়ে দিই, তাহলেই তো তাদের ব্যয়ের অনুপাত পেয়ে যাব। তাহলে তাদের ব্যয়টা কত? 3:4, মানে 3/4, তাই না? তাহলে এটা হচ্ছে তাদের আয়। আয় থেকে আমি তাদের সঞ্চয়টাকে বাদ দিয়ে দিলাম, তাহলেই তাদের ব্যয়গুলোকে পেয়ে যাব। চলুন তাহলে ক্যালকুলেশন করুন। 4 5 20x মাইনাস 4 18 72, 7200 সমান 3 6 18, 18x মাইনাস 3 16 48, মানে 4800। তাহলে 18x রয়েছে, এদিকে যদি নিয়ে আসি তাহলে ঘটনাটা কি ঘটবে? 2x সমান, এখানে মাইনাস 7200 রয়েছে, এটাকে যদি আমি এদিকে নিয়ে চলে যাই প্লাস 72 হয়ে যাবে। তাহলে 72 থেকে 48 বাদ দিলে কত হয়? 24, তাই না? 2400। তাহলে x সমান কত হবে? 1200।
তাহলে এক্স এর ভ্যালু কত বের হলো 1200। এখন প্রশ্ন বলছে যে বি এর মাসিক আয় কত, তাহলে বি এর মাসিক আয় কত 6x, তাহলে 6 ইন্টু 1200, তাহলে 6 বারং 72, 7200 হচ্ছে বি এর মাসিক আয়, অপশন ডি। চলুন, ক্লিয়ার হয়েছে? দেখুন কার কি অঙ্কে কোথায় সমস্যা হলো বলুন। এই অনুপাত সমানুপাত থেকে আরও কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, ঠিক আছে, আপনাদের প্রাইমারিতে দরকার হবে না অ্যাডভান্স, ঠিক আছে, যেহেতু আবার পাটিগণিতের চ্যাপ্টার, তবুও করিয়ে রাখবো আর কি। হাতার করিয়ে দেন, করিয়ে দেন। কিছু অ্যাডভান্স লেভেলের লেটেস্ট টাইপের কিছু অঙ্ক করিয়ে দেবো, এবং এগুলো আমি মকে রেখে দেবো, আপনাদের মকে রেখে দেবো, ঠিক আছে। এবার মকে রেখে দেওয়া মানে কি, সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করিয়ে দেবো। স্যার এগুলো অঙ্ক স্যার সিজিএল এ আছে? কোন অঙ্কগুলো স্যার? যেগুলা করাচ্ছিলেন ওখানে লেখা ছিল সিজিএল, হ্যাঁ শিফট টু। হ্যাঁ, ওগুলো সিজিএল আসাই প্রশ্ন, ওখান থেকে তুলেছি। এর আগের যেগুলো, এগুলোর মধ্যে অনেক অঙ্ক আপনার ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেন্স, প্রিলিমস, এখানে আসা প্রশ্ন আর কি। এখানে যে অঙ্কগুলো করালাম এখানে লেখা হয়নি, কেননা পিডিএফটা আগেকার বানানো আর কি, পিডিএফটা আগেকার বানানো। এখনকার সমস্ত পিডিএফ আমি এখানেই বানাই আর কি, মাইক্রোসফট বলছি, পাওয়ার পয়েন্টে বানাই। হ্যাঁ, এবার এটা ওয়ার্ডে বানানো আছে, তার মানে আগেকার পিডিএফ, সেই জন্য এখানে লেখা হয়নি আর কি কোনটা কোন এক্সামে এসেছে। আর এখন যেগুলো বানাই সেগুলো সবই, আমি তো নিজে থেকে প্রশ্ন বানাই না, ঠিক আছে, প্রশ্ন সবই বিভিন্ন বছরে যে কোনগুলো এসেছে সেগুলোই তুলে নিয়ে আসি আর কি। এবার টাইপসগুলো দেখি আর কি, এই টাইপসের একটা এসেছে তাহলে এই টাইপসটা একটা দিই, এই টাইপসের এই চ্যাপ্টার থেকে এই টাইপস এসেছে তাহলে এই টাইপস একটা করি, কেমন? তো এগুলোই বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারগুলো তুলে নিয়ে আসা। অঙ্ক কোনো টিচারই বানায় না আর কি। বলছি সে প্রথমে অঙ্কটা একটু বলে দেবেন, বুঝতে পারছি না।